আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তুহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অনিয়মের অভিযোগে জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল। পরাজয় জেনে ভোট বর্জন বলছে ছাত্র শিবির। নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন বিএনপিপন্থী ৩ শিক্ষক। উত্তেজনার মধ্য দিয়ে শেষ হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট। এখন চলছে গণনা। ভোট পড়েছে ৭০% বেশি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে এখনও সমঝোতা আসতে পারেনি রাজনৈতিক দলগুলো, জানালেন আলী রিয়াজ। চূড়ান্ত খসড়া পাঠানো হবে আজ। সংস্কার, বিচার ও নির্বাচন একটি অপরটির উপর নির্ভরশীল নয়, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। ফ্যাসিবাদের দোসররা কিছু দলের সাথে মিশে স্বাধীনতা বিনষ্টের চেষ্টা করছে, বললেন জাহিদ হোসেন। জাতীয় নির্বাচনের টেস্ট হিসেবে ডাকসুর ভোট সফলভাবে উত্তরণ হয়েছে দাবি প্রেস সচিব শফিকুল আলমের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উপদেষ্টা পরিষদের ধন্যবাদ জ্ঞাপন। এবং রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধ ও জুলাই শহীদদের সমাধিতে ডাকসুর নেতৃবৃন্দের শ্রদ্ধা। নতুন নেতৃত্ব প্রতিশ্রুতি পূরণে কাজ করবে, প্রত্যাশা শিক্ষার্থীদের। খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। ভোট শেষ হওয়ার ১.৫ ঘণ্টা আগে অনিয়মের অভিযোগ তুলে জাকসু নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। বিকেল ৩:৩০টায় মাওলানা ভাসানী হলে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী। একই অভিযোগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ান বিএনপিপন্থী ৩ শিক্ষক। তবে নিজেদের পরাজয় নিশ্চিত জেনেই ছাত্রদল নির্বাচন বর্জন করেছে বলে দাবি ছাত্র শিবিরের। বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। প্রার্থীদের পাল্টাপাল্টি কিছু অভিযোগের মধ্যেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট উৎসবে যোগ দেয় শিক্ষার্থীরা। সকালে ছোটখাটো কিছু অভিযোগ করলেও বিকেলে ৩:৩০টার দিকে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বয়কট করে ছাত্রদলের প্যানেল। জামায়াতের প্রতিষ্ঠান থেকে ওএমআর মেশিন সরবরাহ করা, পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে না দেয়া ও প্রার্থীদের ভোট কেন্দ্র পরিদর্শনে বাধা সহ বিভিন্ন অভিযোগ করে ছাত্রদল। নেতা থেকে সরবরাহকৃত ওএমআর মেশিন আনা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুযোগ থাকা সত্ত্বেও, যে আমাদের নিজেদের আমরা নির্দলীয় কোনো জিনিস নির্দলীয় ম্যাটেরিয়ালস গুলো আনবো। তারপরে যখন এটা করেছে আমরা তখন থেকে আশঙ্কা করছি এই নির্বাচন হবে ফাঁদানো নির্বাচন। একই অভিযোগ এনে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ায় বিএনপি পন্থী ৩ শিক্ষক। ছাত্রী হল, সেখানে আমি ছুটে গেলাম। সেখানে ছুটে গিয়ে আমরা দেখলাম বিশাল মোপ তৈরি হচ্ছে। সেখানে ব্যালট পেপার নিচে পড়ে আছে। ভোট শেষ হওয়ার আগেই আমরা যখন এই বিভিন্ন রকমের এই অনিয়মগুলো, তারপর অব্যবস্থাপনাগুলো আমরা দেখেছি, আমরা নিজেদেরকে দায়িত্ব থেকে সরিয়ে নিয়েছি। তবে ছাত্রদলের এই সিদ্ধান্তকে ভিন্নভাবে দেখছে সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রদল ভোট বর্জন করছে, তবে আমার মনে হয় না ভোট বর্জনে এরকম কিছু হয়েছে। তবে ওটা অনেক ভালো বলতে পারবে। আমার কাছে ভোট বর্জনের কোনো যৌক্তিকতা আমি দেখি না। আমরা জানি না কেন এটা বর্জন করেছে, তো আমরা চাই আসলে এটা অংশগ্রহণমূলক যাতে নির্বাচনে হয়। অন্যদিকে নিজেদের পরাজয় নিশ্চিত জেনেই ছাত্রদল নির্বাচন বর্জন করেছে বলে দাবি শিবিরের। দেখেন, এরা আসলে কে নির্বাচনে অংশগ্রহণ করবেন কি অংশগ্রহণ করবেন এটা অবশ্যই তাদের রাইট রয়েছে। সে জায়গায় তারা সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আমরা মনে করি শিক্ষার্থীরা রায় দেবেন। শিক্ষার্থীরা যে নির্বাচন, শিক্ষার্থীরা তাদের ভোটের দ্বারা সেই রায়টা দেবেন এবং শিক্ষার্থীরা আসলে সেই বাছাইটা করে নেবেন আর কি, যে আসলে এই ক্যাম্পাসের এই নির্বাচনটা সুষ্ঠু হয়েছে কি হয়েছে না। তারা নির্বাচন বর্জন করলেও আমরা তাদের পাশে রয়েছি। তারা নির্বাচনে যদি আবার ফিরেও আসে তবু আমরা সাথে রয়েছি। আমরা সহাবস্থানের রাজনীতি চর্চা করতে চাই, আমরা সহমর্মিতার রাজনীতি করতে চাই। এক্ষেত্রে আমাদের দূরত্বগুলো দূর করতে চাই। শিবিরের নেতারা বলছেন জামায়াতের প্রতিষ্ঠান থেকে নয়, বরং বিএনপি সমর্থক ব্যক্তির মালিকানাধীন প্রতিষ্ঠান থেকেই সংগ্রহ করা হয় ওএমআর মেশিন সহ নির্বাচনী সরঞ্জাম। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এর আগে পাল্টাপাল্টি অভিযোগে কিছুটা উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। তবে সকাল থেকে বৃষ্টি বিঘ্নিত পরিবেশের মধ্যে ছাত্র সংসদ ভোটকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেয় শিক্ষার্থীদের মধ্যে। যদিও ছাত্রদল, শিবির ও বাকছাদ সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ ছড়ায় নির্বাচনী মাঠে। অনিয়মের কারণে ১ ঘণ্টা বন্ধ থাকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ভোট গ্রহণ। চিফ রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ভোট পড়েছে ৭০% বেশি।
33 বছর পর অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচন। জাকসু নির্বাচনে আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ঝুম বৃষ্টি ভেজা সকালেই 33 বছর পর ছাত্র সংসদ নির্বাচনের সাক্ষী হতে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে আসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল 9টা থেকে 21টি হলে ভোট গ্রহণ শুরু হয়। প্রতিটি হলে ভোট কেন্দ্র থাকায় বেশ স্বাচ্ছন্দ্যেই ভোট দেন শিক্ষার্থীরা। প্রথমবারের মতো ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তারা। ভোট দিতে পেরে আমার খুবই আনন্দিত লাগছে, যেহেতু এটা একটা হিস্ট্রিক একটা মোমেন্ট এতদিন পরে, তো এটার পার্ট হতে পেরে তো এটা আমার জন্য অবশ্যই একটা আনন্দের বিষয়। আমার ভোট আমি দিয়েছি, আমি যেভাবে সিদ্ধান্ত নিয়েছি সেভাবে দিতে পেরেছি। এখন পর্যন্ত আমার যেটাই আমি দেখতেছি যে সবকিছু সুন্দর স্বাভাবিক রয়েছে। তবে অভিযোগ পাল্টা অভিযোগে উত্তেজনা ছড়ায় ভোটের মাঠে। প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিলেন আজকে সকাল 6টা থেকে কোনো ধরনের সাবেক শিক্ষার্থী বা প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন না। যদি পাওয়া যায় তাদেরকে ফৌজদারি আইনে গ্রেফতার করা হবে। কিন্তু এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আমরা সাবেক শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি। আমরা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনকে জানিয়েছি। এর মধ্যে বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব হলে ভোট অনিয়মের অভিযোগ ওঠে। 1 ঘন্টা বন্ধ থাকার পর হলটিতে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। এখানে কারচুপির কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, খুব সুন্দর করে আমরা সব সিসিটিভি ক্যামেরায় সব মনিটর করছি। অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা সকলে সহযোগিতা করুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 32 বছর পরে যে ভোট গ্রহণ প্রক্রিয়া জাকসু এবং হল সংসদ নির্বাচন হচ্ছে, আপনাদের সহযোগিতা নিয়ে সেই নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে আমরা সম্পন্ন করব ইনশাআল্লাহ। এদিকে রবীন্দ্রনাথ হলে বহিরাগত হওয়ায় ছাত্র দলের কেন্দ্রীয় এক নেতাকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। 33 বছর পর অবশেষে কথা রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 1992 সালের পর আবারও অনুষ্ঠিত হচ্ছে জাকসু নির্বাচন। আচরণবিধি লঙ্ঘন সহ প্রার্থী এবং ভোটারদের নানা অভিযোগ রয়েছে। তবুও সবার একটাই প্রত্যাশা, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাকসু ফিরে পাক নতুন প্রাণ। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। জাকসু নির্বাচনে দিনভর নানা উত্তেজনার পর এখন ভোট শেষে চলছে গণনা। এর আগে পুলিশের কড়া পাহারায় 21টি কেন্দ্র থেকে সব ভোট বাক্স নিয়ে আসা হয় পুরনো রেজিস্ট্রার বিল্ডিং জাকসু নির্বাচন পরিচালনা অফিসে। এখানেই সব হল সংসদ ও জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। এদিকে ওএমআর মেশিনের বদলে ভোট গণনা ম্যানুয়ালি করা হবে বলে জানান জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান। এর আগে ভোট গণনা ওএমআর মেশিনে করা হবে বলে জানানো হয়েছিল, তবে এই মেশিন নিয়ে প্রশ্ন ওঠায় হাতে গোনার সিদ্ধান্ত নেওয়া হয়। যে জামাতি ইসলামের কোন এক অখ্যাত কোম্পানি থেকে ক্রয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদের ভোট গণনা চলছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। দর্শক, এই মুহূর্তে সিনেট হলে আছেন আমাদের সহকর্মী মিজান শাহজাহান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, আপনি তো সিনেট ভবনে আছেন, তো আশা করছি আমাকে শুনতে পাচ্ছেন আপনি, আর আমিও দেখতে পাচ্ছি আপনাকে। তো ফলাফল ঘোষণা কখন নাগাদ হতে পারে, আর নির্বাচনের এই যে ভোটের মূল্যায়নটা আমাদেরকে সংক্ষেপে জানাবেন। আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর, যেখানে অফিস সিনেট হলে। তোহা, আপনি জানেন যে আজকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের 21টি হলে একযোগে ভোট অনুষ্ঠিত হয়েছে। 2টি কেন্দ্রে কিন্তু এখনো ভোট শেষ হয়নি। তোহা, আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2টি হল, শহীদ তাজউদ্দিন আহমেদ হল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, এই 2টি হলে এখনো ভোট নেওয়া হচ্ছে। আমি নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি যে বিকেল 5টায় ভোট শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনো কেন ভোট নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন থেকে আমাকে জানানো হয়েছে যে আমাদের নিয়ম অনুযায়ী বিকাল 5টার মধ্যে যারা লাইনে দাঁড়াবেন তাদের সবার ভোট নেওয়া হবে, সেটা 7টা, 8টা, 9টা, 10টা, রাত 12টা যাই বাজুক। সেই অর্থে যেহেতু যারা লাইনে দাঁড়িয়েছিলেন তাদের ভোটগুলো এখনো গ্রহণ করা হচ্ছে। আমি আবার আপনাকে বললাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ও শহীদ তাজউদ্দিন আহমেদ হলে সেই ভোটগুলো নেওয়া হচ্ছে। এছাড়া অন্য যে 19টি হল রয়েছে সেই হলের ভোট নেওয়া বাক্সগুলো এখানে অলরেডি আমাদের সিনেট হলে একে একে আসতে শুরু করেছে, এবং আপনি জানেন যে এক একটি বাক্সে 200টি করে ব্যালট রয়েছে, এবং এটি হল সংসদের ব্যালট আলাদা এবং কেন্দ্রীয় সংসদের ব্যালট আলাদা। এবং এই সবগুলো ব্যালট যখন আসবে এবং বিশেষ করে
যে 2টি হলে এখনো ভোট চলছে, সেই 2টি হলের ভোট যখন শেষ হবে তখন এই বিষয়ে সিদ্ধান্ত আপনাকে জানাতে পারবো যে কতক্ষণ নাগাদ ফলাফল ঘোষণা করা যাবে। তারপরেও আমি আপনাকে তোহা আমার পাশেই রয়েছেন এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের সদস্য সচিব এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম রাশিদুল আলম। আমি রাশিদুল আলমের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করছি যে কতক্ষণ নাগাদ এই ভোট শেষ হতে পারে। স্যার, আমরা তো জানি যে বিকেল 5টায় ভোট শেষ হয়ে যাওয়ার কথা, এখন 2টি হলে ভোট চলছে, কতক্ষণ নাগাদ আমরা ফলাফল পেতে পারি? আসলে আপনি যে প্রশ্নটা করেছেন খুবই উত্তর দেওয়া খুবই জটিল, কারণ প্রথমত আমরা চিন্তা করেছিলাম যে স্ক্যানিং করে রেজাল্ট প্রিপারেশন করা হবে, পরবর্তীতে শিক্ষার্থীরা কেউ আপত্তি করেছেন, তারপরে আমরা কমিশন কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে ম্যানুয়ালি কাউন্ট করা হবে। তো ম্যানুয়ালি কাউন্ট করতে হলে আমরা সেটা মেনে নিব আশা করছি যে আগামীকালকে আমরা রেজাল্ট পাবো আর কি। আজকে হয়তো পাওয়াটা দুষ্কর হতে পারে, পেলেও হয়তো এট দ্য এন্ড অফ নাইট এরকম হতে পারে। ধন্যবাদ স্যার আপনাকে। তো আপনি শুনলেন যে বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সদস্য সচিব একেএম রাশিদুল আলম বললেন যে আজকে রাতে ফলাফল পাওয়ার কোনো সম্ভাবনা নেই, যদি পাওয়া যায় সেটা ফজরের পরে হতে পারে, আগামীকাল সকালে বা দুপুরেই ফলাফল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এখানে ডিজিটালি স্ক্যান করার ব্যাপারে যেহেতু প্রার্থীদের আপত্তি আছে, সুতরাং ম্যানুয়ালি ভোট গণনা করা হবে, সুতরাং আজকে রাতে ফলাফল হওয়ার কোনো সম্ভাবনা নেই, আগামীকাল সকালে বা দুপুরে ফলাফল হতে পারে। তো এই হচ্ছে মোটামুটি আমার কাছে এই নির্বাচন কমিশনের এখানে সবশেষ খবর। যখন ভোট গণনা শুরু হবে পরবর্তী সংবাদে এই বিষয়ে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। তোহা। জি মিজান, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভোট কেন্দ্রের খবর রাখছেন সহকর্মী আদ্দিন সজীব ও মুশফিকুর রহমান। আমরা এখন কথা বলবো তাদের সাথে। প্রথমে চলে যাচ্ছি আদ্দিন সজীবের কাছে। আদ্দিন, ভোট গ্রহণের পর এখন তো গণনা চলছে, তো ওখানকার নির্বাচন পদ্ধতি এবং ভোটের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে ভোট গণনার প্রক্রিয়া নিশ্চয়ই মিজান শাহজাহান আপনাদেরকে বিস্তারিত একটা তথ্য দিয়েছে যে কি অবস্থায় রয়েছে সেখানকার পরিস্থিতি, এবং সার্বিকভাবে সকাল থেকে যে ভোট গ্রহণ চলেছে 5টারও পরেও যারা ভিতরে ছিল তারা কেন্দ্র থেকে ভোট দিয়েছেন, এবং সেই পরিবেশগুলো আমরা নিশ্চয়ই ঘন্টায় ঘন্টায় জানিয়েছি এবং দর্শকরা জানেন। আমি এই মুহূর্তে রয়েছি ট্রান্সপোর্ট এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। এখানে সম্প্রীতির ঐক্য, সংসপ্তক সহ আরও বাম ধরনের কয়েকটা রাজনৈতিক যে ছাত্র সংগঠন রয়েছে, তাছাড়াও স্বতন্ত্র কিছু প্রার্থী রয়েছেন যারা এখানে আজকে কিছুক্ষণ আগে একটা সংবাদ সম্মেলন করেছেন, করে তারা ভোট বর্জনের কথা বলেছেন। আমার পাশে রয়েছেন, একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। উনি এজিএস প্রার্থী, তো একটু আপনার ছিলেন, হ্যাঁ ওকে, একটু আপনার কাছে শুনবো আসলে আপনার মূলত আপনাদের বক্তব্যটা আসলে কি? এখানে নানা ধরনের চূড়ান্ত অব্যবস্থাপনা আমরা দেখতে পেরেছি। কিছু হলে এরকমও অভিযোগ আমরা পেয়েছি যে একজনের ভোট আরেকজন দিয়ে গেছে। বিভিন্ন হলে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। এখন পোলিং এজেন্টের যে কাজটা থাকে, পোলিং এজেন্টের কাছে একটা লিস্ট থাকে, ওই লিস্ট অনুসারে তারা মিলায় কারা ভোট দিতে আসছে এবং কারা ভোট দিতে আসছে না। প্রথমত 2 ঘন্টা 1.5 ঘন্টা আমাদের কোনো পোলিং এজেন্টকে প্রবেশ করতে দেওয়া হয় নাই। আর সবার প্রথমে আমি যেটা মেনশন করতে চাই যে পোলিং এজেন্ট থাকতে পারবে, এটা আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছিলেন রাত 2টোর দিকে। তারপরেও আমরা অনেক কষ্ট করে বিভিন্নভাবে আমরা পোলিং এজেন্ট ম্যানেজ করেছি, কিন্তু সেই পোলিং এজেন্টগুলোকেও নানা পরস্পর বিরোধী মন্তব্য এবং কনফিউজিং বক্তব্য দিয়ে পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয় নাই, লিস্ট দিতে দেওয়া হয় নাই। এছাড়া বিভিন্নভাবে লাইনে দাঁড়ানো যে মানুষগুলো ছিল তাদেরকে যে লিফলেট দেওয়া হয়েছে এবং কিছু আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে, এবং কিছু হলের ভিতরে কিছু প্যানেলের আপনার প্যানেল লিস্ট ভোট কেন্দ্রের ভিতরে স্থাপন করা হয়েছে। তো সব মিলিয়ে শুধু আমরা না, অন্যান্য দলগুলো আপনার নির্বাচন কমিশনের উপরে অনাস্থা প্রকাশ করেছে। তারা হয়তো এখনো বয়কট করে নাই, হ্যাঁ, কিন্তু এখানে আপনারা কি মানে মূলত যারা এখন বয়কট করলেন তারা বাম ঘরানার সংগঠন? না, এখানে বাম ঘরানার সংগঠন নাই, এখানে স্বতন্ত্র প্যানেলের অনেক সংগঠন আছে। আপনাকে ধন্যবাদ। আমি নিশ্চয়ই পরে আপনার সঙ্গে আরো কথা বলবো। আপনি শুনছিলেন একজন প্রার্থী যিনি নিজেকে বলছেন যে কিছুক্ষণ আগে ছিলেন, তিনি বেশ কিছু অভিযোগের কথা বলছিলেন। আসলে এই ভোট বর্জনের প্রক্রিয়াটা ছাত্রদলও এর আগে করেছে, এর বাইরে গিয়েও নিশ্চয়ই মুশফিকের কাছে আরও কিছু তথ্য রয়েছে। আমাদের সহকর্মী মুশফিকুর রহমান আছেন কাজী নজরুল ইসলাম হল এর কেন্দ্রে। ওখানকার পরিস্থিতি কি মুশফিক একটু জানাবেন আমাদেরকে, এবং সার্বিকভাবে ভোট বর্জন করেছে ছাত্রদল, তাদেরও কোনো খবর আছে কিনা আপনার কাছে? এই হলেও কিন্তু
এই হলেও কিন্তু ভোট চলছিল কিছুক্ষণ আগ পর্যন্ত। 7:02 সবশেষ ভোটার প্রবেশ করেছেন ভোট কেন্দ্রে। যদিও ভোট শেষ হবার কথা বিকেল 5টা নাগাদ, তবে আরও 2 ঘন্টা কিন্তু বেশি লেগেছে এই হলে। কারণ আপনি জানেন যে এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলটি অনেক বড় একটা হল। এখানে ভোটার সংখ্যা রয়েছে 992 জন। আমরা কথা বলেছি প্রিজাইডিং অফিসারের সাথে, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই হলে তার গণনা অনুযায়ী বা তিনি যতটা দেখেছেন যে 800+ ভোট কিন্তু এখানে পড়েছে, অনেক সংখ্যক ভোট। কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 21টি হলে কিন্তু আসলে ভোট কার্যক্রম চলছে। খুব বেশি পরিমাণে যে ভোটার সব হলে রয়েছে তা কিন্তু না, তবে উল্লেখযোগ্য বেশি ভোটার কিন্তু রয়েছে এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে, এবং সেই হলে এই কারণে আসলে ভোট গ্রহণ করাটা একটু বিলম্বিত হয়েছে এবং 2 ঘন্টা বেশি সময় লেগেছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগেই শেষ যে 2 জন ভোটার তারা কিন্তু প্রবেশ করলেন। এবং আমরা কথা বলেছি প্রিজাইডিং অফিসারের সাথে, তিনি বলেছেন যে অন্য কোনো কারণে না, আসলে ভোটারের উপস্থিতির কারণেই আসলে বা ভোটার সংখ্যা বেশি থাকার কারণেই এই বিলম্বটা হয়েছে। আর দিন আপনি যেটা জিজ্ঞাসা করলেন যে ছাত্রদল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেল আসলে নির্বাচন বয়কট করার কারণে আসলে কোনো প্রভাব পড়েছে কিনা, আমরা এখানে আসলে খুব বেশি আনুষ্ঠানিক কোনো ঘোষণা বা আনুষ্ঠানিক কোনো জড়ো জামায়াত হওয়া সেটা কিন্তু আমরা দেখিনি, বা প্রতিক্রিয়া আমরা কিন্তু সেটা দেখিনি। তবে জল্পনা কল্পনা তো চলতেই থাকে ক্যাম্পাস জুড়ে, আপনি নিজেও দেখছেন ক্যাম্পাসের সবখানেই কিন্তু জল্পনা কল্পনা চলছে আসলে কেন ভোটটা আসলে বর্জন করলেন, এবং নানা ধরনের কথা উঠছে। অনেকে বলছেন যে নির্বাচনের ফিল্ড বেশি ভালো ছিল না, এবং অনেক ধরনের কথা কিন্তু চলছে। এবং এরই মধ্যে আসলে ভোট গণনা কিন্তু বেশিরভাগ হলেরই শুরু হয়ে গেছে, এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে হল, এই হলের ভোট গ্রহণ শেষ হলো। শেষ হওয়ার পর আসলে গণনা কার্যক্রম কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বলে আমাদেরকে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। তোহা। জি মুশফিক, আপনাকে ধন্যবাদ। আদিন, আপনাকেও ধন্যবাদ। আপনাদের নিজ নিজ জায়গায় থাকুন। আমরা পরবর্তী সংবাদে আবার আপনাদের সাথে যুক্ত হব। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলো এখনো একমত হতে পারেনি বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শেষে তিনি বলেন, এ বিষয়ে ঐক্যে পৌঁছতে আরও কয়েকবার আনুষ্ঠানিকভাবে সাথে আলোচনায় বসবে কমিশন। তবে বৃহস্পতিবার আলোচনায় জুলাই সনদে সুপারিশগুলোর মধ্যে সংবিধান বিনষ্ট নয় এসব বিষয় এই সরকার বাস্তবায়ন করতে পারবে বলে ঐক্যে পৌঁছায়। আজই জুলাই সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানিয়েছেন কমিশনের সহসভাপতি। আগামী 13 সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো প্রতিনিধি স্বাক্ষর করবেন, তাদের 2 জনের নাম জমা দিতে হবে বলে জানা তিনি। সংস্কার, বিচার ও নির্বাচন একটি অপরটির উপর নির্ভরশীল নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, একটি স্বাধীন নির্বাচন কমিশন, বিচার বিভাগ, তত্ত্বাবধায়ক সরকার ও মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে পারলেই সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব। আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য এসজেড-এম জাহিদ হোসেন বলেন, ফ্যাসিবাদের দোসররা নামে বেনামে কিছু দলের সাথে মিশে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিনষ্টের চেষ্টা করছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। আমরা একটা রাষ্ট্র গঠনের রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক গোল টেবিল আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সব দল একমত। নির্বাহী আদেশে নির্বাচনী আইনের সংস্কারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব। আর সংবিধান সংশোধনের যে কোনো প্রস্তাব অনুমোদনের বৈধ জায়গা জাতীয় সংসদ। সংস্কার, বিচার এবং নির্বাচন এগুলো কি পরস্পর নির্ভরশীল বিষয়? এখানে পরিষ্কারভাবে বলতে গেলে এগুলা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্সি, কোনটার উপরে কোনটা নেই। নির্বাচন অনুষ্ঠানটি নির্বাচনী আইন, নির্বাচনী ব্যবস্থাপনা ইত্যাদির উপর নির্ভরশীল। আমরা এখনো ফেসিবাদ মুক্ত হলেও নিজেদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়ে এখনো ঐক্যমত্য হয়তো বা পোষণ করতে পারিনি। সময় আছে, এর ভিতরে আশা করি সবাই আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা সেই ঐক্যমত্যে পৌঁছাতে পারব। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফ্যাসিবাদের পুনর্বাসন ও নির্বাচন বানচালের চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে এজেড-এম জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করা হবে। ফ্যাসিবাদের দোসররা আবারও বাংলাদেশি জাতীয়তাবাদ, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি হিসাবে কাজ করা বাংলাদেশকে
একটি মৌলবাদী রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য কেউ কেউ বিভিন্ন কর্নার থেকে চেষ্টা করছে। ফ্যাসিবাদের দোসররা যাতে নির্বাচন ভণ্ডুলের সুযোগ না পায় তা নিশ্চিতে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। এ সময় তার সঙ্গে ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর আন্তন চারনোভ। সকালে রাজধানীর বসুন্ধরা জামায়াত আমিরের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় চলতি বছরের শেষার্ধে মস্কোতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে যোগ দিতে জামায়াত আমিরকে রুশ সরকারের পক্ষ থেকে অনুরোধ করেন রাষ্ট্রদূত। এতে সম্মতি দেন ডক্টর শফিক। এছাড়া বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি, বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশের প্রতি রাশিয়ার দৃঢ় সমর্থন থাকবে বলে জানান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মাহমুদুল হাসান সহ অন্যান্যরা। জাতীয় নির্বাচনের টেস্ট হিসেবে ডাকসুর ভোট সফলভাবে উত্তরণ হয়েছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উপদেষ্টা পরিষদ ধন্যবাদ জানিয়েছে বলেও জানান তিনি। এছাড়া পুলিশের স্বাধীন তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত হয় উপদেষ্টা পরিষদে। প্রেস সচিব জানান, নির্দিষ্ট সময়ের মধ্যেই সরকার সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে। তরিক ইসলামের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সংস্কার কমিশনের 51টি সুপারিশ বাস্তবায়ন করেছে সরকার। ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা মিনিস্ট্রি তাদের ভালোভাবে রিফর্মগুলো করেছেন। তার বাইরে যেগুলো রিফর্ম কমিশন থেকে যেগুলো এক্সট্রা আরও রিফর্মের সুপারিশ এসছে, প্রত্যেকটা আমরা প্রতি সপ্তাহে রিভিউ করছি, এগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে। 51টা হয়েছে, সামনে আরও হবে এবং আমরা যাওয়ার আগে এবং আমাদের এই গভর্নমেন্ট যাওয়ার আগে বেশিরভাগই রিফর্মই করে যাবেন। পুলিশের স্বাধীন তদন্ত কমিশন গঠনের বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনাও তুলে ধরেন প্রেস সচিব। কোনো রকমের কোনো জন্য এটার উপরে রাজনৈতিক বা অন্য কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স যাতে না হয়, সেজন্য পুলিশের একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস করার জন্য ল খুব দ্রুত এটা হবে। এছাড়া স্থানীয় সরকারকে বিকেন্দ্রীকরণ ও শক্তিশালী করতে সরকারের উদ্যোগও তুলে ধরেন তিনি। তারা যাতে নিজস্ব ফান্ড কালেকশন করতে পারেন এবং সেই ফান্ড ম্যানেজ করতে পারেন, সেই সংক্রান্ত ল যাতে করা যায়, সেই বিষয় নিয়েও আলাপ আলোচনা হয়েছে। বৈঠকে ডাকসু নির্বাচন সুষ্ঠু হওয়ায় উপদেষ্টা পরিষদে ধন্যবাদ জানানো হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ডাকসুর ভোট উৎসবে একদিন বন্ধ থাকার পর আবারও শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা, তাদের সাথে মত বিনিময় করেছেন বিভিন্ন হলের নির্বাচিত প্রতিনিধিরা। ক্যাম্পাসে নিরাপত্তা সহ বিভিন্ন প্রতিশ্রুতি পূরণে নির্বাচিতরা সঠিকভাবে কাজ করবেন বলে প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। এদিকে সকালে রায়ের বাজার বৌদ্ধভূমি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত নেতারা। পরে জুলাই শহীদদের কবর জিয়ারত করেন তারা। এ সময় ডাকসু নেতারা বলেন, শিক্ষার্থীদের ম্যান্ডেট পূরণ করাই তাদের লক্ষ্য। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। প্রচার প্রচারণা, হাড্ডাহাড্ডি লড়াই আর নানান তর্ক বিতর্ক, এর মধ্যেই উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ডাকসু নির্বাচন। ভোটের উত্তাপ শেষে ক্লাসে ফিরলেন শিক্ষার্থীরাও। এবারের ডাকসু নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হয় খুশি তারা। নবনির্বাচিতরা শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার বাস্তবায়নে সঠিক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাদের। খুবই সুষ্ঠুভাবে নির্বাচন হওয়াতে সবাই নিরাপদও ফিল করছে। আর যে নতুন যে নির্বাচিত নেতৃত্বের প্রতি আমাদের যে আকাঙ্ক্ষা থাকবে যে তারা সুন্দরভাবে ডাকসু চালাবে। একটা ঈদের মতো আমেজ ছিল আমাদের ক্যাম্পাসে, সো এটা এখন মিস করছি ডাকসু পরবর্তী সময়ে। ওনারা যে ইশতেহারাগুলো দিয়েছিলেন ওগুলো যেন ওনারা পরিপূর্ণভাবে পালন করেন। আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করতে দেখা গেছে নির্বাচিত প্রতিনিধিদের। সবাইকে নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় তাদের। আমার কাছে মনে হচ্ছে খুবই ব্যালেন্সড একটা সিচুয়েশন। এখানে কোনো আমরা যে শঙ্কাটা করেছিলাম যে নৈরাজ্য সিচুয়েশন তৈরি হবে বা কোনো ধরনের মত তৈরি হবে, এটা আসলে আমরা দেখি নাই। প্রতিশ্রুতির আলোকে তারা যে আমাদেরকে সহযোগিতা করতে চাচ্ছে, পরামর্শ দিবে, সহযোগিতা করবে, সেই আলোকে তাদের সাথে কথা হয়েছে। যাদেরকে তারা নির্বাচিত করেছে তারা অবশ্যই তাদের জন্য কাজ করবে।
এদিকে ডাকসু নির্বাচনে দায়িত্ব গ্রহণের পর সকালে রায়েরবাজার বুদ্ধিজীবীতে জুলাই শহীদদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিতরা। জুলাই শহীদদের আদর্শ নিয়ে তারা কাজ করবেন বলে জানান নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ হোসেন। শহীদদের যে আত্মত্যাগ, তাদের যে আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সুন্দর ক্যাম্পাস গড়বার জন্য, সেই অনুভূতি যাতে আমাদের সবসময় থাকে এবং শহীদদের এই স্যাক্রিফাইসের মূল্য যাতে আমরা আমাদের কাজের মধ্য দিয়ে, শিক্ষার্থীদের কমিটমেন্ট রক্ষার মধ্য দিয়ে, শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা সেটি জারি রাখতে পারি। জুলাই বিপ্লব পরবর্তী আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য ডাকসু নির্বাচন পরবর্তী আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করব। আমাদের যারা সহযোদ্ধারা ছিল আমরা একসাথে কাজ করব, তাদের যে ইস্তেহার, তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশাকে আমরা একসাথে কাজ করব। তাদের অঙ্গীকার ক্যাম্পাসে সব শিক্ষার্থীরই অধিকার অক্ষুণ্ণ রাখতে সরব থাকবেন সবসময়। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আগস্টের আন্দোলনে ঢাকার রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা অবস্থায় আমির হোসেন নামে এক যুবককে হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেষ হয়েছে। শুনানি শেষে 16 সেপ্টেম্বর আদেশের দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। এদিন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়। এ সময় আসামি চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে আইনজীবী দাবি করেন, ভিডিওতে যে গুলি চালাতে দেখা গেছে তিনি তার মক্কেল নন। এদিন আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। পরে চিফ প্রসিকিউটর জানান, সারা দেশে ছড়িয়ে থাকা আসামিদের খুঁজে বের করা 23 জন তদন্তকারীর পক্ষে সম্ভব হচ্ছে না। এদিকে একই দিনে চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় 6ষ্ঠ দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আগামী রোববার জেরার তারিখ ধার্য করেন আদালত। তদন্ত সংস্থার মাত্র 23 জন অফিসার, তারা তাদের হাতে কোনো অস্ত্র নেই। তারা তদন্ত কাজ করা বাদ দিয়ে সারা বাংলাদেশে 56,000 বর্গমাইল ব্যাপী আসামিদেরকে খুঁজে বেড়ানো সম্ভব নয়। তাদেরকে এই পাওয়ার দেওয়ার কিছু সুনির্দিষ্ট পারপাস আছে, যে কিছু কিছু ক্ষেত্রে এমন অবস্থা তৈরি হয় যে যখন আসামিকে সরাসরি গ্রেপ্তার করা যায়, সেই সময় যদি কোর্টের কাছে আদেশ নেওয়ার জন্য যাওয়া হয় অথবা পুলিশ প্রশাসনের সাহায্য নিতে হয়, সে অনেক ক্ষেত্রে আসামিদের ধরা সম্ভব হয় না। এই জায়গাটার জন্য স্পেশালি ক্ষমতাটা রাখা হয়েছে, কিন্তু এটার অর্থ এই নয় যে এর মাধ্যমে পুলিশকে দিয়ে আর গ্রেপ্তার করানো হবে না, সব গ্রেপ্তারই তদন্ত সংস্থা করবে, এটা বাস্তবসম্মত নয়। সরকারকে অবৈধ সুবিধা দিয়ে ফ্ল্যাট নেয়ার অভিযোগে দুদকের সাবেক কমিশনার মোজাম্মেল হক খান, জহুরুল হক, 5 সচিব সহ 12 জনকে তলব করেছে দুদক। 17, 18 ও 21 সেপ্টেম্বর তাদের জিজ্ঞাসাবাদ করবে কমিশন। এছাড়াও পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, রাজুকের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, সাবেক মন্ত্রী আহমদ মুস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামাল সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়াও 76 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজেরুল ইসলাম মিঠুকে দুদকের মামলায় গ্রেফতার করা হয়েছে। প্লটটি আত্মসাৎ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় অভিযোগ সংশ্লিষ্ট জনাব AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক বিচারপতি, মিসেস কাশ্মীরি কামাল, স্বামী আহমদ মুস্তফা কামাল, প্রকৌশলী মোহাম্মদ নুরুল হুদা, সাবেক চেয়ারম্যান রাজু সহ মোট 7 জনের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মোতাজেরুল ইসলাম মিঠু বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গতকালকে মামলা রুজু হয়েছে। সেই মামলা সংক্রান্তে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাগেরহাটে 4টি আসন কমিয়ে 3টি করার প্রতিবাদে সর্বদলীয় ঐক্যজোটের ডাকে 48 ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন চলছে আজ। এর আগে বুধবার সকাল 6টা থেকে জেলার গুরুত্বপূর্ণ সড়ক এবং মহাসড়কে আগুন জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে হরতাল পালন করে সর্বদলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা। এর সাথে যোগ দেয় স্থানীয়রাও। দূরপাল্লার পরিবহন বন্ধের পাশাপাশি হরতালের কারণে বন্ধ রয়েছে দোকানপাটও। এর আগে বাগেরহাটবাসীদের দাবির প্রেক্ষিতে 18 আগস্ট শুনানিতে 2 আসনের বাগেরহাট সদর উপজেলাকে 1 এবং কচুয়া উপজেলাকে প্রস্তাবিত 3-এর সাথে সমন্বয় করে 3টি আসন বহাল রেখে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা 3য় দিনের মতো ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। এতে রাজধানীর সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ প্রায় অচল হয়ে পড়েছে। হাইওয়ে পুলিশ জানায় সকাল 6:30 থেকে মনসুরাবাদ ও সুয়াদি এলাকায় বিক্ষোভ শুরু হয়। এছাড়াও হরিমদি ইউনিয়নের পুখুরিয়া, হরিমদি ও নওয়াপাড়া এলাকায় শতাধিক মানুষ গাছাড়ি গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এতে ঢাকাগামী বাস, ট্রাক, মাইক্রোবাস সহ শত শত যানবাহন আটকা পড়েছে। সকাল 7:30টার পর থেকে ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙা গোল চত্বরেও অবস্থান নেন বিক্ষোভকারীরা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে উদ্বোধন হলো 3 দিনব্যাপী মাইডাস SME শরৎ মেলা 2025। আগামী 13 সেপ্টেম্বর সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলা এই মেলায় মোট 60 জন নারী ও যুব উদ্যোক্তা তাদের তৈরি পোশাক, জুয়েলারি ও বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ, SME ফাউন্ডেশনের চেয়ারম্যান মুশফিকুর রহমান, মাইডাস পরিচালনা পরিষদের চেয়ারপারসন মিস পারফিন মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক খায়রুল বাশার উপস্থিত ছিলেন। নতুন কোনো কর আরোপ ছাড়া 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে খুলনা সিটি কর্পোরেশন। শহীদ আলতাফ মিলনায়তনে বাজেট ঘোষণা করেন প্রশাসক ও বিভাগীয় সরকার ফিরোজ সরকার। চলতি অর্থ বছরে কেসিসির 719,50,36,000 টাকার বাজেটের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রাজস্ব তহবিল থেকে আয় ধরা হয়েছে 455,93,73,000 টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে 277,65,77,000 টাকা। সরকারের অনুদান ধরা হয়েছে 130,28,00,000 টাকা। জোর দেওয়া হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধনের উপর। নারায়ণগঞ্জে দুপুরে 1 ঘন্টার বৃষ্টিতে তলিয়ে গেছে পুরো শহর। বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে শহরের সর্বোচ্চ বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। জমে থাকা পানির মধ্যে রাস্তায় ডুবে আছে ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশা সহ ছোট ছোট বিভিন্ন যানবাহন। এতে তীব্র যানজটে থমকে গেছে জনজীবন। ভুক্তভোগীরা জানান, বিভিন্ন স্থানে সিটি কর্পোরেশনের ড্রেন মেরামত কাজ চলমান থাকায় বৃষ্টির পানি নামতে না পেরে এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে আগের মতো আর কমিশন বাণিজ্য, টেন্ডারবাজি হবে না। যোগ্যতার ভিত্তিতে এই কাজ হবে। নারীদের সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করে কাজের স্বাধীনতা দেওয়া হবে। স্থানীয় প্রেস ক্লাবের হল রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন জামায়াত ইসলামী মনোনীত যশোর 2 ঝেকরগাছা চৌগাছা আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোসলাউদ্দিন ফরিদ। এ সময় সবাইকে মিলেমিশে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি। যে আমরা ইলেকশন করি, জনগণ যাকে লিখ, ডাজন্ট ম্যাটার, আমরা এলাকার উন্নয়নের জন্য সবাই যদি একসাথে কাজ করি, এটাই আমি মনে করি সবচেয়ে যশোরের জন্য আমি মনে করি একটা সবচেয়ে ভালো এবং বড় জিনিস হবে। এবার খেলার খবর। শুরুতেই এশিয়া কাপ। হংকংয়ের বিপক্ষে খেলা দিয়ে আজ রাতে এশিয়া কাপ জয়ের মিশন শুরু করছে বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ কয়েকটি সিরিজে ব্যাটে হাতে আলো ছড়িয়েছেন টপ অর্ডার ব্যাটাররা। তাই 4 ছক্কার টি20 ফরম্যাটে আশাবাদী বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। অনুশীলনে ফুরফুরে মেজাজে আছে টাইগাররা। নেটে বোলিং এবং ব্যাটিংয়ে সময় কাটান লিটন দাস এবং তাসকিন আহমেদরা। তবে 50 মুখে পা কাটতে চান না লিটন। তাই প্রতিপক্ষ হংকংয়ের বিপক্ষে বড় জয়ই চাইছেন তিনি। এদিকে পঞ্চমবারের মতো এশিয়া কাপে অংশ নিচ্ছে হংকং। গ্রুপ পর্ব থেকে এই প্রতিবার তাদের ফিরতে হয়েছে। এবার অঘটন ঘটনার প্রত্যাশা দলটির। যদিও এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে 94 রানে হেরেছে তারা। আবুধাবিতে আজ রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি। 3 দিন অপেক্ষার পর অবশেষে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেলে ঢাকার কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে পা রাখেন ফুটবলাররা। তাদের অভ্যর্থনা জানাতে সেখানে উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি এবং সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক। রিপোর্ট করছেন SM আশরাফ। নেপালে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ, অগ্নিসংযোগ ও সহিংসতার পর বন্ধ করে দেওয়া হয় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। এতে সেখানে আটকা পড়েন বাংলাদেশের ফুটবলাররা। 2 দিন হোটেল বন্দি থাকা অবস্থায় উদ্বেগ উৎকণ্ঠায় ছিলেন ফুটবলাররা, সাথে তাদের পরিবারের সদস্যরাও। দেশে পা রাখতেই জাতীয় দলের সদস্যদের মুখে তাই হাসি। বিমান বাহিনী বিশেষ ব্যবস্থা নেয় এ সময় তাদের ধন্যবাদ জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল। কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি বাংলাদেশ এয়ারফোর্সকে, বিশেষ করে বাংলাদেশ মিলিটারিকে, স্পেসিফিকলি আর্মড ফোর্স ডিভিশনকে এরকমভাবে সাকসেসফুলি আমাদের স্ট্যান্ডার্ড প্লেয়ার, অফিসিয়ালস এবং মিডিয়া ভাই বোনদেরকে দেশে ফেরত আনার জন্য। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিনুল ইমান বলেন, দেশের এমন জরুরি প্রয়োজনে সর্বদাই তারা সজাগ থাকেন। আগামী দিনগুলোতে সরকারি নির্দেশনা অনুযায়ী দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী
আত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারাবদ্ধ। বিশেষ এই ফ্লাইটে কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরেন খেলোয়াড়, কোচিং স্টাফ, সাংবাদিক সহ ৫৫ জন সদস্য। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। অনিয়মের অভিযোগে জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল। পরাজয় জেনেই ভোট বর্জন বলছে ছাত্র শিবির। নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন বিএনপিপন্থী ৩ শিক্ষক। উত্তেজনার মধ্য দিয়ে শেষ হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট। এখন চলছে গণনা। ভোট পড়েছে ৭০% বেশি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে এখনো সমঝোতা আসতে পারেনি রাজনৈতিক দলগুলো, জানালেন আলী রিয়াজ। চূড়ান্ত খসড়া পাঠানো হবে আজ। সংস্কার, বিচার এবং নির্বাচন একটি অপরটির উপর নির্ভরশীল নয়, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। ফ্যাসিবাদের দোসররা কিছু দলের সাথে মিশে স্বাধীনতা বিনষ্টের চেষ্টা করছে, বললেন জাহেদ হোসেন। জাতীয় নির্বাচনের টেস্ট হিসেবে ডাকসুর ভোট সফলভাবে উত্তরণ হয়েছে, দাবি প্রেস সচিব শফিকুল আলমের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উপদেষ্টা পরিষদের ধন্যবাদ জ্ঞাপন। এবং রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধ ও জুলাই শহীদদের সমাধিতে ডাকসুর নেতৃবৃন্দের শ্রদ্ধা। নতুন নেতৃত্ব প্রতিশ্রুতি পূরণে কাজ করবে, প্রত্যাশা শিক্ষার্থীদের। খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।